বন্ধুরা, বিহারের মুখ্যমন্ত্রীর সরকারি আবাসের বাইরে হঠাৎ করেই জড়ো হয়ে যান অসংখ্য মহিলা। হাতে ঝাঁটা, গলায় ক্ষোভের স্লোগান। একটাই প্রশ্ন, ভোটের আগে যে 10,000 টাকার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেই টাকা এখন কোথায়? এই বিক্ষোভ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এই বিক্ষোভ বিহারের বর্তমান শাসন ব্যবস্থার গভীর আর্থিক ও রাজনৈতিক সংকটের নগ্ন প্রকাশ। ভোটের মাত্র 2 মাস পেরোতেই নীতিশ কুমার সরকারের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগে রাস্তায় নামছেন সেই মহিলারাই যাদের ভোটে ভর করেই সরকার চতুর্থবারের জন্য ক্ষমতায় ফিরেছিল। এই মুহূর্তে বিহারে সরকার চলছে, কিন্তু সেই সরকারের ভিত যে কতটা নড়বড়ে তা স্পষ্ট হয়ে উঠছে প্রতিদিন। নির্বাচনের আগে মহিলাদের জন্য যে 10,000 টাকা দেওয়ার স্কিম ঘোষণা করা হয়েছিল তা কার্যত বন্ধ। 31শে ডিসেম্বরের পর থেকে সেই স্কিমের পোর্টাল আর খোলা যাচ্ছে না। নতুন করে কেউ রেজিস্ট্রেশন করতে পারছেন না। অথচ এখনও প্রায় 2 কোটি মহিলা সেই টাকার অপেক্ষায়। প্রশ্ন উঠছে, এটা কি প্রশাসনিক ব্যর্থতা নাকি পরিকল্পিত প্রতারণা? এই স্কিমটি কেন এত গুরুত্বপূর্ণ সেটা বুঝতে হলে বিহারের আর্থিক বাস্তবতা জানতে হবে। বিহার আজও দেশের সবচেয়ে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা রাজ্যগুলোর একটি। রাজ্যের নিজস্ব রাজস্ব সীমিত, কেন্দ্রীয় অনুদানের উপর নির্ভরশীলতা অত্যন্ত বেশি। সেই রাজ্যে ভোটের ঠিক আগে আদর্শ আচরণবিধি কার্যত উপেক্ষা করে প্রতি মহিলাকে 10,000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। শুধু প্রতিশ্রুতি নয়, প্রথম দফায় 1.5 কোটি মহিলার অ্যাকাউন্টে সত্যিই টাকা ঢুকেছিল। 17ই অক্টোবর স্কিম চালুর পর 26শে অক্টোবর, 31শে অক্টোবর ও 7ই নভেম্বর এই কয়েকটি তারিখে বিপুল অঙ্কের টাকা বিতরণ হয়। মোট অঙ্ক দাঁড়ায় প্রায় 15,000 কোটি টাকা, যা বিহারের মাসিক আয়ের তুলনায় প্রায় 25% বেশি। এই বিপুল অর্থের যোগান এলো কোথা থেকে? রাজ্যের কোষাগার কি আদৌ এই চাপ নেওয়ার অবস্থায় ছিল? এই প্রশ্ন তখনই উঠেছিল। দ্য রিপোর্টার্স কালেক্টিভের রিপোর্টে স্পষ্টভাবে বলা হয়েছিল, বিহারের আর্থিক অবস্থা কার্যত দেউলিয়ার পথে। কিন্তু সেই সতর্কবার্তা উপেক্ষা করেই ভোটের আগে টাকা বিতরণ চলেছে। এখন ভোট শেষ, সরকার গঠিত, আর তারপরেই ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে সেই স্কিম। এই জায়গাতেই সংঘাত স্পষ্ট। একদিকে ক্ষমতায় থাকা জোট জেডিইউ ও বিজেপি, অন্যদিকে বিরোধী আরজেডি, যারা শুরু থেকেই এই স্কিমকে ভোট কেনার কৌশল বলে আক্রমণ করছে। আরজেডি নেতা তেজস্বী যাদব সরাসরি বলছেন, নীতিশ কুমার সরকার জনগণকে ঠকিয়েছে। তার দাবি, যে প্রতিশ্রুতির ওপর দাঁড়িয়ে সরকার তৈরি হয়েছে সেই প্রতিশ্রুতি পূরণের ক্ষমতা সরকারের নেই। এই বিক্ষোভে আরজেডির মহিলা উইংয়ের উপস্থিতি সেই রাজনৈতিক সংঘাতকে আরও স্পষ্ট করে তুলেছে। কিন্তু এই লড়াই শুধু রাজ্য রাজনীতির নয়, এখানে ক্ষমতার কেন্দ্র দিল্লিতে। বিহারের অর্থ দপ্তর, স্বরাষ্ট্র দুটোই কার্যত বিজেপির হাতে। সংখ্যাগরিষ্ঠ বিধায়ক বিজেপির। ফলে প্রশ্নের মুখে শুধু নীতিশ কুমার নন, প্রশ্নের মুখে বিজেপিও। কেন্দ্রীয় সরকার কি এই স্কিম চালিয়ে যাওয়ার জন্য অতিরিক্ত অর্থ দেবে, নাকি বিহারকে নিজেকেই এই আর্থিক বোঝা বইতে হবে? সূত্রের খবর, পাটনা থেকে ঘন ঘন দিল্লিতে যোগাযোগ করা হচ্ছে। লালন সিংয়ের মাধ্যমে বার্তা পাঠানো হচ্ছে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে, কিন্তু এখনও কোনো স্পষ্ট আশ্বাস আসেনি। এই প্রেক্ষাপটে নীতিশ কুমারের অবস্থান অত্যন্ত সংকটজনক। তিনি একদিকে বিজেপির ওপর নির্ভরশীল, অন্যদিকে নিজের রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা রক্ষার চাপে। মনে রাখতে হবে, এই নির্বাচনে বিহারে মহিলা ভোটের হার ছিল প্রায় 69%, যা ঐতিহাসিকভাবে অত্যন্ত বেশি। এই বিপুল মহিলা ভোটের পেছনে এই 10,000 টাকার প্রতিশ্রুতির ভূমিকা অস্বীকার করা যায় না। এখন সেই মহিলারাই যখন বলছেন তাদের ভোট বৃথা গেছে, তখন তার রাজনৈতিক অভিঘাত কী হবে সেটা ভাবার বিষয়। আরও একটি গুরুত্বপূর্ণ দিক আছে। এই স্কিমের সঙ্গে যুক্ত ছিল ভবিষ্যতে প্রতি মহিলাকে 2 লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার প্রতিশ্রুতি। অর্থাৎ শুধু নগদ অনুদান নয়, আর্থিক সুরক্ষার স্বপ্ন দেখানো হয়েছিল। এখন সেই ঋণের আবেদনও কার্যত অচল। বিহারের মতো রাজ্যে, যেখানে কর্মসংস্থানের অভাব, যেখানে প্রবাসী শ্রমিকের সংখ্যা বিপুল, সেখানে এই ধরনের প্রতিশ্রুতি মানুষের কাছে আশার আলো হয়ে উঠেছিল। সেই আশাই এখন ক্ষোভে পরিণত হচ্ছে। এই পরিস্থিতি বিহারের রাজনীতিকে কোন দিকে নিয়ে যাবে? প্রশ্ন উঠছে, নীতিশ কুমার কি আবার রাজনৈতিক দিক পরিবর্তনের কথা ভাবছেন? তিনি কি এনডিএর ওপর চাপ বাড়িয়ে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে বাড়তি অর্থ আদায় করতে চাইছেন, নাকি এই চাপই তাকে আবার অন্য রাজনৈতিক সমীকরণের দিকে ঠেলে দেবে? অতীতে তার রাজনৈতিক অবস্থান পরিবর্তনের ইতিহাস আছে, তাই এই প্রশ্ন অমূলক নয়। একই সঙ্গে কেন্দ্রীয় সরকারের ভূমিকাও প্রশ্নের মুখে। অন্ধ্রপ্রদেশের মতো রাজ্য ইতিমধ্যেই বকেয়া অর্থ নিয়ে দিল্লির দরজায়। বিহারও সেই তালিকায় যুক্ত হলে কেন্দ্রীয় অর্থনীতির ওপর চাপ বাড়বে।
তাহলে কি এই ধরনের ভোটমুখী স্কিমগুলোর শেষ দেখা যাচ্ছে, নাকি রাজনৈতিক প্রয়োজনে আবার নতুন কোনো প্রতিশ্রুতি সামনে আসবে? এই মুহূর্তে যা স্পষ্ট তা হল বিহারের মহিলারা আর চুপ করে থাকছেন না। তারা রাস্তায় নেমে প্রশ্ন করছেন, সরকারকে জবাব দিতে বাধ্য করছেন। এই প্রশ্নের উত্তর শুধু নীতিশ কুমারকেই দিতে হবে না, উত্তর দিতে হবে বিজেপিকেও, দিল্লিকেও, কারণ ক্ষমতা যেখানে, দায়িত্বও সেখানে। এই সংকটের শেষ কোথায় তা এখনই বলা কঠিন, কিন্তু এটুকু নিশ্চিত, বিহারের রাজনীতিতে একটি বড় ফাটল স্পষ্ট হয়ে উঠেছে। সেই ফাটল মেরামত হবে নাকি আরও চওড়া হবে তা নির্ভর করছে আগামী দিনের রাজনৈতিক নির্ধারণের ওপর। আর সেই নির্ধারণের কেন্দ্রে রয়েছেন নীতিশ কুমার, তার জোটসঙ্গী বিজেপি এবং দিল্লিতে বসে থাকা নরেন্দ্র মোদী ও তার সরকার। প্রশ্ন একটাই, যে প্রতিশ্রুতির ওপর ভোট নেওয়া হলো, সেই প্রতিশ্রুতি ভাঙার মূল্য কে দেবে? রাজনীতি নাকি সাধারণ মানুষ? আর আপনারা কি ভাবছেন, এই পরিস্থিতিতে বিহারের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে? কমেন্টে অবশ্যই জানাবেন। Please subscribe the Daily News YouTube channel and like this video, share your opinion. Thank you.